হ্যালো ফ্রেন্ডস, আমি নাজমুল। ম্যাথস বাই নাজমুল ইউটিউব চ্যানেলে তোমায় স্বাগত জানাই। আজ আমরা মক টেস্ট নাম্বার 4 অর্থাৎ পার্সেন্টেজের 10টি প্রশ্নের সমাধান দেখব। তুমি যদি এখনো এই মক টেস্টটি না দিয়ে থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে জয়েন হয়ে যাও এবং সেখান থেকে এই মক টেস্টটি সংগ্রহ করে দাও এবং দেখো যে তোমার স্কোর কত আসছে। তারপরে এই ভিডিওটি দেখবে। এই ভিডিওটি আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, 1 হেক্টোমিটার 1 কেজির শতকরা কত? এখানে দেখো, হেক্টোমিটার আর আছে কেজি। 1 হেক্টোমিটারের কথা বলা হচ্ছে কার? 1 কেজির। কার সঙ্গে? এর কথাটা লেগে রয়েছে। এর কথাটা লেগে রয়েছে 1 কেজির সঙ্গে। তাহলে 1 কেজিটা যাবে নিচেই। 1 কেজিটা কোথায় যাবে? নিচেই যাবে। ওকে, 1 কেজি নিচে এলো। আর 1 হেক্টোমিটারের কথা বলা হচ্ছে, তাহলে 1 হেক্টোমিটারটা যাবে উপরে। ওকে, এরপর বলেছে শতকরা বের করতে, তাহলে আমি কি করব? 100 দিয়ে গুণ করব। এখন তুমি যদি কাটাকুটি করে হেক্টোমিটার কেজি কেটে দাও, এক এক কেটে দাও, নিয়ে 100% লিখে দাও, তাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। কেন? কাটাকুটি করার সময় অঙ্কগুলো যখন কাটাকুটি হয় ঠিক তেমনি এককগুলো কিন্তু কাটাকুটি হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে কেজি আছে, ওপরে আছে হেক্টোমিটার, তাহলে এটা তো আমি কাটতে পারবো না। তাহলে হয় আমাকে হেক্টোমিটারকে কেজিতে পরিণত করতে হবে বা কেজিকে হেক্টোমিটারে করতে হবে। কোনটা সহজ? কেজিকে হেক্টোমিটারে, কারণ কেজির পরই হেক্টো, মানে হেক্টোমিটার বলছি, এটা হেক্টো কেজি হবে। এক কেজিকে হেক্টোমিটারে প্রকাশ করতে হলে জাস্ট আমি কি করব? 10 দিয়ে গুণ করে দেবো, তাহলে নিচে 10 এলো। এখন এই কেজিটা হয়ে গেছে হেক্টোমিটার, এই হেক্টোমিটার ক্যান্সেল হচ্ছে। তাহলে 10-এর একটা শূন্য, এখানে 100-এর একটা শূন্য ক্যান্সেল হচ্ছে, অর্থাৎ 10%। অনেকে ভুল করে 100% করে দেয়, তো সাবধান কিন্তু। ঠিক আছে, অঙ্ক যত সহজ তত ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ তাড়াহুড়ো করতে গিয়ে আমরা ভুল করে ফেলি। বলেছে একটি সংখ্যা তার 16.23% বিয়োগ করলে সংখ্যাটি দাঁড়ায় 125। তাহলে সংখ্যাটি কত? তাহলে দেখো 16.23%, এটা সমান, এটাকে যদি আমি ফ্র্যাকশনে করি, ভগ্নাংশে পরিণত করি, তাহলে কত হবে? অনেকে বলে যে মুখস্থ করে রাখতে, আমি বলবো মুখস্থ করার দরকার নেই। তুমি ফ্র্যাকশন থেকে ভগ্নাংশে কিভাবে করতে হয় সেটা যদি জানো তাহলে ফালতু মুখস্থ করার দরকার নেই। 3 × 16 = 48 আর 2 = 50/3। পার্সেন্টেজ তুললে নিচে 100 আসবে, 50 2 × 100, তাহলে অর্থাৎ 1/6। 1/6 হচ্ছে ফ্র্যাকশনটা। এরপর ভালো করে অর্থটা বুঝবে। 1/6 যে ফ্র্যাকশনটা পেলাম, এখানে আমাকে ধরে নিতে হবে 6টা হচ্ছে সেই অরিজিনাল নাম্বারটা। এখন 6-এর 16.23% যদি আমি বের করি তাহলে পাবো 1। কি বলেছে? বিয়োগ করা হচ্ছে। এখানে দেখো 16.23% বিয়োগ করা হচ্ছে, তার মানে সংখ্যাটা যদি 6 রেশিও হয়, এখান থেকে 1 রেশিও বিয়োগ করছি, তাহলে নিউ যে নাম্বারটা আমি পাচ্ছি সেটা কত হচ্ছে? 6 - 1, অর্থাৎ 5 রেশিও। এখন প্রশ্নে বলে দিয়েছে নতুন যে সংখ্যাটা পাচ্ছি সেটা 5 রেশিও না, সেটা হচ্ছে 125। তাহলে আমি বলতে পারি 5 রেশিও সমান 125। বলো হ্যাঁ কিনা? আমাকে বের করতে হবে সংখ্যাটি কত। তাহলে সংখ্যাটা কত ছিল? 6 রেশিও। তাহলে 5 রেশিও সমান যদি 125 হয়, 6 রেশিও সমান কত হবে? অর্থাৎ 125/5 ইন্টু 6। 5 25 125, 25 ইন্টু 6 অর্থাৎ 150। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস করা হলে প্রস্থ শতকরা কত বৃদ্ধি করতে হবে যার ফলে তার ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে? দেখবে আমার এই চ্যানেলে পার্সেন্টেজের উপরে অনেকগুলো ভিডিও রয়েছে, তুমি যদি দেখে নাও না তাহলে এই অঙ্কগুলো কিচ্ছু নেই। জাস্ট দেখে উত্তর বলে দেবে, এমনকি জাস্ট হালকা কিছু লিখেই তুমি অ্যান্সার করে দিতে পারবে। দেখো 10% হ্রাস করছে, 10% মানে 1/10, অর্থাৎ 10 ছিল এখন হচ্ছে কত? 9, 1 কমে যাচ্ছে। তাহলে দেখো আমি 9-কে যদি 10 করতে চাই কি করব? 1 বাড়াতে হবে, তাহলে একটা সেই যেটা আমি বাড়াচ্ছি সেটা উপরে যাবে, অর্থাৎ 1/9। এটা হলো ফ্র্যাকশন, এটাকে আমি ভগ্নাংশে করব, অর্থাৎ ইন্টু 100। তাহলে দেখো 100/9, ফ্র্যাকশনটা আমি পার্সেন্টেজে করছি, ইন্টু 100 করলাম। 100/9 মানে হচ্ছে 9 11 99, 11.1/9%। অপশন ডি। এর পর এটা কি করে হচ্ছে, কেন হচ্ছে, এর বেসিকটা দেখার জন্য, জানার জন্য তোমাকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে, সময় দিতে হবে অঙ্ক করার জন্য। তাহলে অঙ্কগুলো খুবই সহজ, কিচ্ছু না, অঙ্ক একটা স্কোরিং সাবজেক্ট। বলেছে বৃত্তের ব্যাসার্ধ 25% বৃদ্ধি করা হলে পরিধি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? দেখো এখানে দিয়েছে ব্যাসার্ধ। ব্যাসার্ধের একক আমরা সাধারণত কি জানি? হয় সেটা মিটারে হতে পারে বা সেন্টিমিটারে দিতে পারে, তাই তো, এরকম একক হয়। আর পরিধির একক কি হয়? পরিধির এককও সেই মিটার হয় বা সেন্টিমিটার হয়। যদি
যেটা দিয়ে দিয়েছে দেখো এখানে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে বৃদ্ধি হচ্ছে, আর যেটা জিজ্ঞাসা করছে পরিধির চেঞ্জটা, যদি এককগুলো সেম থাকে, যদি এককগুলো সেম থাকে তাহলে ব্যাসার্ধ যেটা বৃদ্ধি হবে পরিধিও ঠিক ততটাই বৃদ্ধি হবে। মানে এখানে পরিধি কত পার্সেন্ট বৃদ্ধি হবে? 25%। তুমি দেখে উত্তর বলে দেবে। এখানে পরিধি না দিয়ে, পরিধি না দিয়ে যদি ক্ষেত্রফল দিত তাহলে তুমি কিভাবে করতে? আচ্ছা, ক্ষেত্রফলের এককটা আগে চিন্তা করো। ক্ষেত্রফলের একক হয় মিটার স্কোয়ার হতে পারে বা সেন্টিমিটার স্কোয়ার হতে পারে, বলা হয় কি না? এখন দেখো যেহেতু চেঞ্জ হচ্ছে, মিটারটা মিটার স্কোয়ার হচ্ছে, একবার দুই চাপছে, তখন তুমি এখানে যে ফর্মুলাটা লাগাবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে তখন কি হতো? 25, তাহলে 25 প্লাস 25 ইন্টু 25 25 625 বাই নিচে 100। বর্গ মুখস্থ করতে বলেছিলাম 50 আর এখানে 6.25, তখন হয়ে যেত 56.25। যদি ক্ষেত্রফলের চেঞ্জেস বলতো, এখানে পরিধি বলেছে, ঠিক আছে, এখানে পরিধি না দিয়ে যদি ব্যাস দিত, ব্যাসার্ধ 25% বৃদ্ধি পাচ্ছে, তাহলে ব্যাস কত বৃদ্ধি পাবে? একক সেম, একই উত্তর হবে। বোঝা আসছে? নেক্সট, চালের মূল্য 32% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার তাদের খরচ 10% বৃদ্ধি করলো। পরিবারটি আগে 396 কেজি চাল খেলে এখন কত কেজি চাল খাচ্ছে? দেখো 32% বৃদ্ধি পাচ্ছে, 32%, এটা কারো ফ্র্যাকশনে করতে যাও না, এটা ধরে নেবে আগে যদি সে 100 টাকা খরচ করতো, এখন সে কত করছে? 132 করছে। ঠিক আছে, 32% বৃদ্ধি পেয়েছে। বলছে আগে খরচ, এখন পরিবারের খরচ কিন্তু তার আবার 10% বেড়ে যাচ্ছে। চালের, সরি এটা চালের মূল্য, এটা মূল্যটা বৃদ্ধি পাচ্ছে। চালের মূল্য যদি আগে 100 টাকা কেজি ছিল, এখন সেটা 132 হচ্ছে, আর খরচটা কি হচ্ছে? 10% বৃদ্ধি হয়ে যাচ্ছে। মানে আগে সে যদি 100 টাকা খরচ করতো, এখন 110 টাকা খরচ করছে। ঠিক আছে, দেখো এই অঙ্কটার বেসিকটা আমি যাচ্ছি না, কিভাবে শর্টকাটে করবে। একদিকে লিখবে 132, এদিকে 32% বেড়েছে, আর এদিকে সে খরচ 10% বাড়াচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো 110, এই 132কে যদি 110 করতে হয় তাহলে আমাকে কত কমাতে হচ্ছে? এখানে আমাকে 22, 12, না সরি বিয়োগ করলে কত হচ্ছে? এটা 2, এটা 2 হচ্ছে, এখানে 2, 22, 22 কমাতে হচ্ছে। তাহলে এই 22টা যাবে 132-এর উপরে। ঠিক আছে, 132 বাই 132 বাই উপরে 22, নিচে 132, কাটাকুটি করলে কত হয়? 11 দিয়ে যদি কাটে আমি, উপরে হচ্ছে 2, নিচে 2, 11 কে 11, 12, আবার যাবে 1-এর 6। এই 1-এর 6 ফ্র্যাকশনটা কি বলছে? এটা ভালো করে বুঝবে। 1-এর 6 ফ্র্যাকশনটা বলছে আগে যদি সে 6 কেজি চাল খেত, এখন সে 1 কেজি কম খাচ্ছে, এখন সে 1 কেজি কম খাচ্ছে, তাহলে এখন কত খাচ্ছে? তুমি বলবে 5 কেজি খাচ্ছে এখন, বা 5 রেশিও ধরে নাও, এখন সে 5 রেশিও খাচ্ছে। আগে কত খেত? 6 রেশিও খেত। প্রশ্নে বলেছে আগে পরিবারটি 396 কেজি চাল খেত, তাহলে 6 রেশিও সমান হচ্ছে 396, তাহলে 5 রেশিও সমান কত হবে? ইন্টু 5। 6 6 36, এখানে 6 6 36, 5 30 উনহাতে হলো 3, 5 30 আর 33, অর্থাৎ 330 কেজি এখন সে চাল খাচ্ছে। যদি বলতো যে এখন সে কত কেজি কম চাল খাচ্ছে, তখন আমরা এই 5 রেশিওর মান বের করতাম না, তখন 1 রেশিওর মান বের করতাম। ঠিক আছে, তখন 66 কেজি অ্যান্সার হয়ে যেত। গট ইট? নেক্সট, চিনির মূল্য 10% কমে যাওয়ায় এক ব্যক্তি এত টাকায় 3 কেজি চাল বেশি পায়। তাহলে চিনির বর্তমান মূল্য কত? চিনির আগের মূল্য বা প্রকৃত মূল্য কত ছিল? এখানে দুটো অপশন দেওয়া উচিত ছিল, জাস্ট আমি একটা অপশন দিয়ে ফেলেছি, নো প্রবলেম। দেখো কি বলেছে, 10% কমে যাচ্ছে, যার ফলে 540 টাকার পরিবর্তে সে 3 কেজি চিনি বেশি পাচ্ছে। আচ্ছা, তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে 540 টাকা নিয়ে গেছো, তুমি জানো না যে চিনির দাম কমে গেছে, তুমি বললে যে 540 টাকার এত কেজি চিনি, তুমি হিসাব করে গেছো, নিয়ে গেছো চিনি, নিয়ে চিনি পেয়েছো তুমি। এরপর দোকানদার তোমাকে কিছু টাকা ফেরত দিতে যাচ্ছে, তুমি বললে না আমাকে ফেরত দেওয়ার দরকার নেই, আমার ফেরত লাগবে না, তুমি আমাকে কি করো, ওই যে টাকাটা যেটা এক্সট্রা তুমি আমাকে ফেরত দিচ্ছ, সেটা তুমি আমাকে চিনি দিয়ে দাও, কারণ এখানে চিনি কিনতে গেছো, চিনি দিয়ে দাও। তাহলে দোকানদার তোমাকে 3 কেজি চিনি এক্সট্রা দিচ্ছে। এই যে 3 কেজি চিনি এক্সট্রা দিচ্ছে, এই দামটা বলতে পারি যে টাকাটা তুমি ফেরত পাচ্ছিলে সেই টাকার উপরে তোমাকে 3 কেজি চিনি দিচ্ছে, বলা হ্যাঁ কিনা? আর 3 কেজি চিনির দামটা কি হিসাবে নিচ্ছে? সে তার বর্তমান মূল্য, মানে কমে যাওয়ার পরে যে দামটা তৈরি হয়েছে সেটার উপরে নিচ্ছে। গট ইট? এই কনসেপ্টটা খুব ভালোভাবে বোঝানো রয়েছে, ভিডিওটা দেখো। দেখো আমি কি করব, 540 টাকা 10% বের করে নেবো। ওই যে টাকাটা তোমাকে ফেরত দিচ্ছিল চিনির দাম কমে যাওয়ার ফলে, সেটা হবে কত? 540-এর 10%। এটা অনেক ফর্মুলা দিয়ে করে অনেকে, বাট আমি বলবো ফর্মুলাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। 540-এর 10% হচ্ছে 54 টাকা।
এই টাকাটা তোমাকে দোকানদার ফেরত দিচ্ছিল, তুমি বলেছো 54 টাকা ফেরত দেওয়ার দরকার নেই, আমাকে এর পরিবর্তে চিনি দিয়ে দাও। তাহলে দোকানদার এখন তোমাকে 3 কেজি চিনি বেশি দিয়েছে। তাহলে আমি বলতে পারি না যে 3 কেজি চিনির দাম 54 টাকা বর্তমান দাম, তাহলে 1 কেজি চিনির বর্তমান দাম কত হবে? 54/3। 3 3 একে 3, 3 8 24, দূর, 3 একে 3, 3 8 24, অর্থাৎ 18 টাকা। এটা হচ্ছে চিনির বর্তমান মূল্য। এখন তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে প্রকৃত মূল্য, মানে আগে কত ছিল। তাহলে দেখো 18 টাকা এখন বর্তমান হয়ে গেছে। এখান থেকে এরপর আমাকে কাজে লাগাতে হবে। 10% কমে গেছিল, 10% মানে 1/10, অর্থাৎ আগে 10 টাকা ছিল, এখন 9 টাকা হয়েছে। বাট এখন তো 9 টাকা হয়নি, এখন হয়েছে 18 টাকা। তাহলে 9 রেশিও সমান 18, তাহলে 10 রেশিও সমান কত হবে? 9 কে 2 দিয়ে গুণ করলে হয়, তাহলে 10 কে 2 দিয়ে গুণ করো, অর্থাৎ 20। তাহলে 18 আর 20 হতো, অপশনে দিতে হতো আমাকে। আগে ছিল 18 টাকা কেজি, এখন সরি 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 এখন হয়েছে 18 টাকা কেজি, আর আগে ছিল 20 টাকা কেজি। ওকে, ঠিক আছে। কারণ আগে দেখো এখানে বলেছে চিনির বর্তমান মূল্য, আর তারপরে রয়েছে প্রকৃত মূল্য। প্রথমে 18, তারপরে 20। কারণ এখানে অপশন গুলো দেখবে খুব কনফিউজিং থাকবে, প্রথমে 20 দিয়ে দিল, নিয়ে তারপর 18 দিয়ে দিল। ঠিক আছে, তুমি দেখলে 20 18 20 18 পেয়েছো, 1 নম্বর মেরে দিলে। বাট প্রবলেমটা কোথায় হয়, কি কি দিয়েছে দেখো। প্রথমে বলেছে বর্তমান মূল্য, তাই চিনির বর্তমানটা আগে লিখবো, তারপরে আমি প্রকৃতটাই যাব। ঠিক আছে, মানে ওল্ড মূল্যতে। 20 কেজির তরমুজে 90% জল থাকে, খুব ভালো। 4 দিন পর কিছু জল বাষ্পীভূত হয়ে যাওয়ারই জলের পরিমাণ 80% হয়। কত কেজি জল বাষ্পীভূত হয়েছে। দেখো একটা জিনিস খুব ভালো করে দেখো, তরমুজের যেটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে সেটা জল বাষ্পীভূত হয়েছে। তরমুজে দুটো পার্ট থাকে, একটা লাল অংশ যেটাকে আমরা শাঁস বলি, আর শাঁসের ভেতরে জল থাকে 90%। ঠিক আছে, এরপর দেখো যেটা উড়ে যাচ্ছে সেটা হচ্ছে জল, তাহলে শাঁসের পরিমাণটা সেম থাকবে। আগে যে পরিমাণ শাঁস ছিল সেটা এখনো সেই পরিমাণই শাঁস আছে, শাঁসটার কোনো চেঞ্জেস হবে না, জলটা যেহেতু উড়ে গেছে। তাহলে আমি বলতে পারি 20 কেজি যখন আগে ছিল, 20 কেজি যখন আগে ছিল তখন শ্বাস কত ছিল? তুমি বলবে 90% যদি জল থাকছিল, তাহলে এখন শ্বাস থাকবে 10%। এটা হলো। আবার এখন কিছুটা জল উড়ে গেছে, আমি ধরে নিচ্ছি এক্স কেজি জল উড়ে গেছে, তাহলে এখন ওজন কত হয়েছে? 20 - x, বলো হ্যাঁ কিনা। এখন শ্বাস কত রয়েছে? এখন 80% যদি জল হয় তাহলে 20% শ্বাস আছে। আচ্ছা, প্রতি ক্ষেত্রে দুটো ক্ষেত্রে শ্বাসের পরিমাণ তো সেম থাকবে, কারণ শ্বাস তো আর উড়ে যাচ্ছে না। অর্থাৎ এটাকে আমি সমান করে দিলাম, জাস্ট এখান থেকে এক্স এর মান বের করে নাও। তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ যখন আমি নিচে 100 করে নিয়ে আসবো কেটে যাবে, তাহলে 10 এনে 20 20 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি এদিকে পাচ্ছি 10, এদিকে পাচ্ছি 20 - x, তাহলে x সমান কত পাবো? 20 - 10, অর্থাৎ 10 কেজি। তাহলে কত কেজি জল বাষ্পীভূত হয়েছে? 10 কেজি জল বাষ্পীভূত হয়েছে। গট ইট? নেক্সট, 60% ছাত্র হিন্দিতে, 50% ছাত্র ইংলিশে পাশ করেছে, 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি 100 জন উভয় বিষয়ে পাশ করে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। এগুলো ভেন ডায়াগ্রাম এঁকে খুব সহজেই করা যায়। জানি অনেকে ফর্মুলা দিয়ে করে দেবে, বাট আমি ফর্মুলাতে বিশ্বাসী নই। এটা হচ্ছে টোটাল, ধরে নাও যে 100 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তাহলে 60 জন স্টুডেন্ট হিন্দিতে পাশ করেছে, 50 জন স্টুডেন্ট ইংলিশে পাশ করেছে। এদের মধ্যে কিছু আছে যারা উভয় বিষয়ে পাশ করেছে, সেটা এই ঘরটা ডিনোট করছে। 10% আছে উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে 100 জনের মধ্যে 10 জন তো ফেল করেইছে, অর্থাৎ তাহলে 90 জন আছে আমার এখন স্টুডেন্ট যারা কোনো না কোনো সাবজেক্টে পাস করেছে বা উভয় বিষয়ে পাস করেছে। তাহলে দেখো এখানে দেখলাম 60% হিন্দিতে, 50% ইংলিশে, তাহলে যোগ করলে কত হয়? 60 + 50 করলে হয় 110। 110 জন স্টুডেন্ট হয়ে যাচ্ছে আমার কোনো না কোনো বিষয়ে পাস করেছে, বাট সেটা তো পসিবল না, আছে তো আমার 90 জন। তাহলে এদের মধ্যে 110 জনের মধ্যে এমন কিছু স্টুডেন্ট আছে যারা উভয় বিষয়ে পাস করেছে, বলো হ্যাঁ কিনা। তাহলে আমি কি করব? 110 থেকে 90 কে বাদ দিয়ে দেবো, ওই যে উভয় বিষয়ে পাস করেছে সেটা বের করার জন্য আমি বাদ দিলাম। তাহলে কত পাচ্ছি? 20% বা 20 জন। তাহলে 20 জন স্টুডেন্ট এমন আছে যারা হিন্দি এবং ইংলিশ উভয় বিষয়ে পাস করেছে, বলতে পারি। এখন প্রশ্নে বলেছে না 20 জন স্টুডেন্ট পাস করেনি, পাস করেছে 100 জন, তাহলে আমি 20% সমান লিখতে পারি 100। আমাকে বের করতে হবে 100%। 20 কে কত গুণ করলে 100 পাই? তুমি বলে 5, তাহলে এদিকে 5 গুণ করো, অর্থাৎ 500। 500 জন স্টুডেন্ট মোট পরীক্ষার্থী ছিল। ওকে, অপশন বি। নেক্সট, দুটি সংখ্যার তৃতীয় নম্বর সংখ্যা থেকে যথাক্রমে এত এত বেশি, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? তিনটে নাম্বার আছে,
আমি লিখে নিচ্ছি এবিসি। বলেছে প্রথম দুটি সংখ্যা তৃতীয় নাম্বারের থেকে যথাক্রমে 50% আর 20% বেশি, মানে সি কে আমি ধরে নিচ্ছি এখানে 100। তাহলে প্রথমটা 50% বেশি বলেছে, তাহলে প্রথমটা কত হবে? 150। দ্বিতীয়টা বলেছে 20% বেশি, তাহলে দ্বিতীয়টা কত হবে? 120। এরপর প্রশ্নে কি বলেছে দেখো, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? কার সঙ্গে এর কথাটা লেগে রয়েছে? দ্বিতীয় সংখ্যার সঙ্গে এর কথাটা লেগে রয়েছে। তার মানে সেকেন্ড নাম্বারটা যাবে নিচেই, যার সঙ্গে এর লেগে থাকবে সেটা যাবে নিচেই, সে নিচেই গেল। এরপর কার সঙ্গে তুলনা করছে? প্রথম যার সঙ্গে তুলনা করবে সে নিচেই গেল। এবার কাকে তুলনা করছে? প্রথম সংখ্যাটা, তাহলে প্রথম যাবে উপরে ইন্টু 100। তাহলে এর মান কত? এর ছিল 150, আর এখানে বি ছিল 120 ইন্টু 100। শূন্য, একটা শূন্য, 4 3 12, 4 25 3 5 15, 5 25 125, অর্থাৎ 125%। দেখো এই অঙ্কটা দুই ভাবে আসতে পারে। একটা তো ডাইরেক্ট এইভাবে বলে দিতে পারে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত, বা বলে দিতে পারে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত বেশি। কি বললাম? কত বেশি, পয়েন্টটা লক্ষ্য রাখবে। তাহলে দেখো আমি এখানে কি দেখছি, 120 হচ্ছে বি আর 150 হচ্ছে এ। তাহলে আমি বলতে পারি এ বি এর থেকে কত বেশি, বা প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা থেকে কত বেশি? তুমি বলবে 30 বেশি। কতর মধ্যে? 120-র মধ্যে, কারণ বি এর সঙ্গে তুলনা হচ্ছে, তখন উত্তরটা কিন্তু আলাদা হবে। ঠিক আছে, 3 4 12, তখন 25% হবে। ওকে, এগুলো একটু সাবধান নিয়ে অঙ্কগুলো করবে, তাহলে খুবই সহজ, খুব একটা কঠিন না। বাট কনসেপ্টটা তোমাকে ফার্স্ট অফ অল ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ছাড়া যদি সূত্র দিয়ে করো, এগুলো সূত্র দিয়ে হয় আমি জানি, বাট সূত্র দিয়ে কিন্তু যাবে না। এক ব্যক্তি তার আয়ের 20% খেলনা কিনতে বাকি টাকার 5% যাতায়াতে খরচ করে। যে আয় করে তার মধ্যে 20% সে খেলনা কিনে বাকি টাকার 5% যাতায়াতে খরচ করে। 120 টাকা দান করার পর তার কাছে এখন 1400 টাকা রয়েছে। সে যাতায়াতে কত টাকা খরচ করেছে? তুমি এটা এক্স ধরে করতে পারো বা 100 ধরে করতে পারো, আমি প্রেফার করবো এক্স ধরে। আমি ধরে নিচ্ছি তার মোট আয় হচ্ছে এক্স টাকা। তাহলে দেখো সে 20% খেলনা কিনতে খরচ করেছে, তাহলে এক্স এর 20% যদি চলে যায় 80% রইলো। এটা হচ্ছে তার বাকি টাকা, এই বাকি টাকা বলে দিয়েছি। এরপরে বাকি টাকার 5% সে যাতায়াতে খরচ করছে, তাহলে রয়েছে এখন কত? 95%। এই টাকাটা এখন তার পকেটে রয়েছে। ঠিক আছে, এরপর কি করেছে দেখো, সে 120 টাকা দান করে দিয়েছে, তাহলে পকেট থেকে সে 120 টাকা আবার দান করে দিল, মাইনাস 120 করলাম। এখন তার কাছে পকেটে কত রয়েছে? 1400 টাকা। তাহলে এটা সমানই 1400। এখান থেকে এক্স এর মান বের কর। তাহলে 120 টাকা আমি সমানের এদিকে নিয়ে যাচ্ছি, যোগ করে দিলাম। কত হচ্ছে এটা? 20 5 1 1520। এরপর দেখো কাটাকুটি একটু করা যাক, 0 0 95 দিয়ে এটা কি যাবে? দেখা যাক। 15 5 দিয়ে চালাই, 5 19 95, 5 2 10, 2 4 8, 4 2500। আচ্ছা ঠিক আছে, আমি ওদিকে নিয়ে যাচ্ছি সবগুলোকে। 152 6 আচ্ছা ঠিক আছে, এক সমান আমি লিখছি দেখো, এদিকে 152 ইন্টু 25, এদিকে 10 আছে এখনো, নিচে হচ্ছে 19। ঠিক আছে, এরপর কাটাকুটি যাক না যাক দেখি, দেখা যাক এরপর কি হয়। এরপর দেখো 1400 টাকা, কত টাকা সে যাতায়াতে খরচ করেছে বলেছে, সে কত টাকা যাতায়াতে খরচ করেছে। তার মানে এর আবার দেখো এই টাকাটা এখন তার কাছে আছে, আমি কাটাকুটিতে যাচ্ছি না, এই টাকাটা রইলো তার পকেটে। ঠিক আছে, মানে টোটাল তার ইনকাম, এটা একটু ক্যালকুলেটিভ অঙ্ক। এটা তো এই টাকাটা তার এখন পকেটে রয়েছে, মানে টোটাল তার ইনকাম এটা। এখান থেকে সে 20% খেলনা করেছে, তার মানে 80% এখন তার হচ্ছে এটা। এর আবার 5% সে দান করছে, 5% সে যাতায়াতে খরচ করছে, তাহলে এর 5% বের করে নেবো। ঠিক আছে, এটা কাটাকুটি না করলে অবশ্য ভালো হতো, যাই হোক করে যখন দিয়েছি। এটা আমি কিভাবে শর্টে করতে হয় দেখিয়ে দিচ্ছি দেখো। এটা 19 দিয়ে কাটাকুটি যাবে 8 বার, তাহলে 19 ইন্টু 8 হয়ে গেল, এটা 25 4 100, 4 2 8, তাহলে কত হচ্ছে দেখো, 5 8 40, 40 আর এদিকে 2 80, অর্থাৎ 80 টাকা সে যাতায়াতের জন্য খরচ করেছে। দেখো এই অঙ্কটা আমি একটু ক্যালকুলেটিভ করে ফেললাম, এটা কিভাবে শর্টে করা যেতে পারে। শর্টে বলতে কিছুই না, আমি এক্স ধরেছিলাম, তারপরে সে 80% খরচ করেছিল, মানে 20% খরচ করেছিল, 80% রয়েছে, তারপর সে আবার 95% সেভিংস করেছে, মানে 5% খরচ করে দিয়েছে। এখান থেকে 120 বিয়োগ হয়ে হয়েছিল 1400। ঠিক আছে, ক্যালকুলেটিভটা কিভাবে সহজ করতে পারতাম আমি, এখানে আমি 120 যোগ করলাম,
তাহলে কত হচ্ছে 1520। এরপর ব্যাপারটা দেখো, তুমি কি করবে, এই পার্টটাকে কাটাছেড়া করবে না, এক্স ইন্টু 80/100 এটাকে তুমি কাটবে না, এটা রেখে দাও। সমান সমান দিয়ে আমি কি করছি, 100 এটা ইন্টু 100/95 হলো। এই টাকাটা কি বলতো, এক্স ইন্টু 80/100, এটা হচ্ছে 20% খেলনা কেনার পর তার পকেটে রয়েছে, মানে এই গুণফল করে যেটা হবে। এখন আমি যদি কি করি, যে এই টাকাটা তার রয়েছে, এর আবার যদি 5% বের করে দিতে পারি, তাহলেই সেটা তার যাতায়াতের জন্য খরচ বেরিয়ে যাবে। তাহলে আমি কি করব, 1520 ইন্টু 100/95 এর 5% বের করে দেবো। তাহলে 100 কেটে যাচ্ছে, 5×19 = 95, এটা দেখো 8×19 = 152, এনে 0 80। তুমি এভাবেও করতে পারো, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার।